আসসালামু আলাইকুম। সবাই আশা করি বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে আমরা প্রথম বর্ষের ইউরিনারি সিস্টেমের উপর লেকচার নিব। গতদিন আমরা অনেকখানি এগিয়ে গিয়েছিলাম, তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে কন্টিনিউ করব। আমরা এখন দেখে নিই যে গতদিনে আমরা কী লেকচার কভার করেছিলাম। প্রথমে ছিল আমাদের ডেফিনেশন কভার করেছি আমরা। তারপরে আমরা জেনেছি যে কম্পোনেন্টস কি, ইউরিনারি সিস্টেমের কম্পোনেন্টের মধ্যে কি অর্গানগুলো আছে। তারপরে আমরা দেখে নিয়েছিলাম যে ইউরিনারি সিস্টেমের ফাংশন কি। তারপরে কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন দেখেছিলাম। আশা করি তোমরা সবাই এগুলো উঠে নিয়েছো এবং বাসায় স্টাডি করছো। তারপরে দেখেছিলাম যে কি এক্সক্রিটরি এবং এক্সক্রিশন অর্গানগুলো কি আছে আমাদের শরীরে, সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। তারপরে দেখে নিয়েছিলাম যে কিডনি কাকে বলে, কিডনি কোথায় থাকে, কিডনির লোকেশন, কিডনির ওয়েট কত, কিডনির ডায়ামিটার কেমন, এগুলো সবই আমরা কিন্তু দেখে নিয়েছিলাম। তো আজ আমরা দেখি যে কিডনির ফাংশনগুলো কি, অর্থাৎ কিডনি আমাদের শরীরে কি কাজ করে থাকে বা কি এর মাধ্যমে আমরা উপকার পেয়ে থাকি। ফাংশন অফ কিডনি 1 নম্বর পয়েন্ট হলো যে ফর্মেশন এন্ড এক্সক্রিশন অফ ইউরিন। তার মানে ফর্মেশন, এটা কি করে, ফরমেট করে, মানে ইউরিন তৈরি করে। আরেকটা কি করে, এক্সক্রিট করে, মানে বের করে দেয়। এক্সক্রিশন মানে বের করে দেওয়া, আমরা কতদিনও এই শব্দের মানেটা জেনেছি। তারপরে 2 নম্বর পয়েন্টে কি আছে দেখে নিই যে এক্সক্রিটরি ফাংশনের মধ্যে কি আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, টক্সিক, ফরেন বডিজ লাইক ড্রাগস, ওয়াটার এটসেট্রা। তার মানে কি এক্সক্রিট করে, আমাদের ইউরিয়া এক্সক্রিট করে, সাথে কি করে, ইউরিক অ্যাসিড এক্সক্রিট করে, ক্রিয়েটিনিন এক্সক্রিট করে, কিছু বিলিরুবিনও এক্সক্রিট করে। আরো কি টক্সিক এবং ফরেন বডিজ, আমাদের শরীরে যে টক্সিক বা বিষক্রিয়াপূর্ণ পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলোও কিন্তু আমাদের মূত্রের সাথে এই পদার্থগুলো বের হয়ে যায়। যেরকম কি থাকে, যেরকম ড্রাগস, যেই ড্রাগসগুলো আমাদের শরীরে দরকার নাই। যেরকম অনেকে দেখবা যে যখন কেউ বিষ খায়, তখন হসপিটালে গেলে তোমরা দেখবা যে বিষ খাওয়া রোগীর পেশাব আটকে গেছে। কি হয় তখন, যে এরা এই যে ড্রাগস, এই ফরেন বডি একটা যায় তার শরীরে, সেই জন্য তাদের কি হয়, কিডনি তার শরীরের এই বর্জ্য পদার্থগুলো অপসারণ করতে পারে না, তার সেই ক্ষমতা হারিয়ে ফেলে। জন্য তার কি হয়, ফেলার অফ ইউরিনারি কি ফাংশন হয়। আর কি করে, আর ওয়াটার তো এক্সক্রিট করে, আমরা সবাই জানি, কারণ এই পদার্থগুলো ওয়াটারের ফর্মেই আমাদের শরীর থেকে এক্সক্রিট হয়ে থাকে বা বের হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট কি আছে, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ফাংশন। উচ্চারণটা লিখে নাও, এন্ডোক্রাইন আর এটা কি, মেটাবলিক ফাংশন। এন্ডোক্রাইন মানে আমাদের শরীরের অভ্যন্তরীণ যে কাজগুলো চলে, সেই কাজগুলোকে বলে যে এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন কাজ। এন্ডোক্রাইনের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন থাকে। আরেকটা কি ওয়ার্ড আছে যে মেটাবলিক। এটাতে কি হয়, আমাদের শরীরে যে আমরা খাবার খাই, তারপরে পানি খাই, এর যেই মাইক্রো অর্গান, মাইক্রো এলিমেন্টসগুলো আছে, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যেগুলো মাইক্রো অর্গানগুলো, মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো থাকে, এই নিউট্রিয়েন্টসগুলো এই মেটাবলিক ফাংশনের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু কাজে লেগে থাকে। তো এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ফাংশনের মধ্যে কি আছে দেখে নিই যে ফর্মেশন অফ ইরিথ্রোপয়েটিন। ইরিথ্রোপয়েটিন এটা একটা হরমোন, এটা একটা হরমোন। কোথা থাকে, কিডনি থেকে সিক্রেট হয়, কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন কিডনি থেকে সিক্রেট হয়। আর ইরিথ্রোপয়েটিন কিন্তু ইউরিন ফর্মেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কি সিক্রেট হয়, যে সিক্রেশন অফ রেনিন। আমাদের এই টপিকের পরে কিন্তু আমরা পড়াবো যে রেনিন, অ্যানজিওটেনসিনোজেন, রেনিন,
মেকানিজম। তার মানে যে আমাদের এই যে কিডনি থেকে রেনিন যে সিক্রেট হলো, সেই রেনিনটা আমাদের শরীরে কিভাবে কাজ করার মাধ্যমে ইউরিন তৈরি করে এবং সেটা আমাদের শরীর থেকে এক্সক্রিট করে দেয়। এই মেকানিজমটা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই করতে হবে যে হাউ কিডনি মেকানিজম ফাংশন দ্য রেনিন অ্যানজিওটেনসিনোজেন মেকানিজম, মানে কিডনিতে রেনিন অ্যানজিওটেনসিনোজেন মেকানিজমটা কি করে ঘটে থাকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে। আমরা সেগুলো বিস্তারিত অবশ্যই করব পরের ক্লাসে। এখন দেখি 3 নাম্বার কি কি ফাংশন আছে এন্ডোক্রাইন এবং মেটাবলিক ফাংশনের মধ্যে। এটা কি করে? ফরমেশন অফ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তার মানে আমরা যে খাবার থেকে বা অন্য যে কোনো সোর্স থেকে যে ভিটামিন ডিটা পাই, ভিটামিন ডি এর মেইন সোর্স হলো সানলাইট। সানলাইট ইজ দ্য মেইন সোর্স। তার মানে সানলাইট থেকে আমাদের শরীরে ভিটামিন ডি কিন্তু এসে থাকে। তো সেই ভিটামিন ডিটা কিন্তু তখনই কাজ করে না। সেই ভিটামিন ডিটাকে কে কাজ করে? আমাদের এই কিডনিটা কিন্তু কাজ করায়। ভিটামিন ডি কে কাজ করার মাধ্যমে আমাদের শরীরে সেটা অ্যাবজর্ব হয়ে থাকে। তো কি করে অ্যাবজর্ব হয়? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্যারাথাইরয়েড হরমোন। তার মানে এই যে আমরা সানলাইটটা গ্রহণ করলাম বা ভিটামিন ডিটা গ্রহণ করলাম, এটা কিডনি কি করে? প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে আমাদের শরীরে কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে চলে আসে, বা যেটা আমাদের শরীরে কাজে লাগতে পারে সেই ফর্মে কিন্তু এই ভিটামিন ডিটা চলে আসে। তো এইটুকু ছিল এন্ডোক্রাইন এবং মেটাবলিক ফাংশন। এবার আমরা দেখে নেব যে ফাংশন অফ কিডনির আর কি কি ফাংশনগুলো আছে। রিঅ্যাবজর্পশন অফ সাবস্টেন্সেস, তার মানে শরীরে প্রথমে তো বিভিন্ন ধরনের মেটাবলিক বা বিভিন্ন ধরনের এলিমেন্টস আমাদের শরীর থেকে ইউরিন ফর্মে বের হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো আমাদের শরীরে দরকার সেগুলোও কিন্তু ওকে রাখতে হবে। কিছু কিছু সময় কিডনি কি করে যে আমাদের শরীরে উপকারী যেগুলো পদার্থ আছে, ধাতব পদার্থ হোক বা যে কোনো টাইপের পদার্থ হোক, সেগুলো কিন্তু ও বের করে দিতে শুরু করে। সো কিডনির এটাও একটা কাজ যে ওই সব পদার্থগুলোকে যাতে আবার পুনরায় ব্যবহার করা যায়, রিঅ্যাবজর্ব করা যায়, সেই কাজটাও কিন্তু আমাদের কিডনি করে থাকে। তো কি কি সাবস্টেন্স আমাদের রিঅ্যাবজর্পশন হয়ে থাকে? যেরকম গ্লুকোজ, এটা আরেকটা নাম স্টার্চ, সাথে কি অ্যামিনো অ্যাসিড, ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা, সোডিয়াম, পটাশিয়াম সাথে ইত্যাদি। এইসব পদার্থগুলো আমাদের শরীর কি করে থাকে বা কিডনি কি করে থাকে? রিঅ্যাবজর্ব করে থাকে। যদি অতিরিক্ত পরিমাণ বের হয়ে যায় তাহলে কিডনি কি করে? আবার সেগুলা রিঅ্যাবজর্ব করা শুরু করে বা সেগুলোকে বের হতে দেয় না, কারণ এগুলো আমাদের শরীরে কিন্তু অবশ্যই দরকার। আরেকটা কি আছে? রেগুলেটরি ফাংশন। রেগুলেটরি, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রেগুলেশন দরকার, প্রত্যেকটা সিস্টেমের কিন্তু রেগুলেশন দরকার এবং সেটা নরমাল রেগুলেশন দরকার। যেরকম রেগুলেশন অফ ইলেকট্রোলাইটস, রেগুলেশন অফ ওয়াটার, রেগুলেশন অফ আদার ফ্লুইডস বা রেগুলেশন অফ টেম্পারেচার, বিভিন্ন ধরনের সিস্টেমের এক একটা রেগুলেশন দরকার। সেই রেগুলেশনগুলোর মধ্যেও আমাদের এই কিডনি কি করে? অবশ্যই এফোর্ট দেয়। তো রেগুলেটরি ফাংশনের মধ্যে দেখি যে কি কি রেগুলেট করে থাকে, যেরকম ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স। এই যে ইলেকট্রোলাইটস, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস দেখে নিলাম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, যেগুলা প্রয়োজনীয় ইলেকট্রোলাইট আছে সেগুলা যাতে সঠিক পরিমাণে, খুব বেশিও না আবার খুব কমও না, এরকম যাতে যথেষ্ট পরিমাণে বের হয়ে যায় এবং যথেষ্ট পরিমাণে আমাদের শরীরে থাকে, যাতে করে কম না পড়ে, সেই সব ব্যাপারগুলো দেখে আমাদের কিন্তু কিডনি। সাথে কি অধিক পরিমাণে যাতে ওয়াটার বের হয়ে না যায়, আবার খুব বেশি পরিমাণ ওয়াটার এমনও না থাকে যাতে আমাদের ডিজিজ কন্ডিশন হয়ে যায় বা ইডিমা হয়ে যায়। ইডিমা মানে হচ্ছে ফুলে যাওয়া, শরীর ফুলে যাওয়াকে বলা হয় ইডিমা। ইডিমা অনেক ধরনের আছে, এটা নিয়েও একটা টপিক আছে, সেটা পড়ালে কিন্তু অনেক পড়ানো যাবে। কিন্তু তোমরা এটুকু শুনে রাখো যে ওয়াটার রেগুলেশন যদি না হয় আমাদের শরীরে, তাহলে কিন্তু ইডিমা হয়ে যেতে পারে বা শরীর আমাদের ফুলে যেতে পারে। তো তখন যখন তোমরা দেখবা যে
আমাদের শরীর কোনো পুরো শরীর ফুলে গেছে কিংবা পা ফুলে গেছে বা আদার লিম্বস গুলো ফুলে গেছে, তখন কিন্তু তোমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারো যে এনার এই আমাদের কিডনি সম্পর্কীয় কোনো সমস্যা কিন্তু থাকতে পারে না। আরো কি কি রেগুলেটরি ফাংশন আছে? বডি ফ্লুইড অসমোলারিটি, তার মানে অন্যান্য ফ্লুইডের ঘনত্ব কিন্তু আমাদের এই কিডনি মেইনটেইন করে থাকে। তাহলে কিডনি থেকে আলাদা আলাদা ভাবে যত ধরনের ফ্লুইড আমরা বের করে দিই বা বের হয়ে যায়, সেটা কি করে সেই অসমোলারিটি বা সেই ঘনত্ব, যথেষ্ট ঘনত্ব কিন্তু আমাদের কিডনি সেটা ধরে রাখে এবং মেইনটেইন করে, যার ফলে আমরা সুস্থ থাকি। এটা কি? আর্টেরিয়াল প্রেসার। আমাদের আর্টারিতে ব্লাড প্রেসার যাতে কন্টিনিউ থাকে সেই জন্য আমাদের নেফ্রনগুলো, কিডনির আরেকটা মাইক্রো পার্ট আছে, সেটা হচ্ছে নেফ্রন। আমরা পরে দেখাবো, পরে স্লাইডেই দেখাবো। সেটা হচ্ছে নেফ্রন। সেই নেফ্রনে বিভিন্ন ধরনের আমাদের ব্লাড আর্টারি থাকে এবং ব্লাডের বিভিন্ন ধরনের নালী থাকে। সেই নালীগুলো কি করে? আর্টেরিয়াল প্রেসার মেইনটেইন করে। সেগুলোতে ব্লাড প্রেসার যথেষ্ট পরিমাণে যদি থাকে তাহলেই আমাদের শরীরে ব্লাডের পূর্ণাঙ্গ রেগুলেশন অফ ব্লাড কিন্তু হবে বা সার্কুলেশন অফ ব্লাড কমপ্লিশন হবে। সো কিডনি কিন্তু এই আমাদের ব্লাড প্রেসার বা আর্টেরিয়াল ব্লাড প্রেসার মেইনটেইন করতেও সাহায্য করে। একটা কি? অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের শরীরে অ্যাসিড বেস ব্যালেন্স কিন্তু খুবই জরুরি, কারণ অ্যাসিড যদি তোমার শরীরে বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু তোমার শরীর কিন্তু নিজে খেতে শুরু করবে বা নিজে তোমার শরীর ধ্বংস হয়ে যাবে যদি অ্যাসিডের পরিমাণ তোমার শরীরে কিন্তু বেড়ে যায়। আবার কি হবে? ক্ষারের পরিমাণ যদি আবার বেড়ে যায় তখন কি হবে? ক্ষারের পরিমাণ বেড়ে গেলেও তোমার কিন্তু শরীর মেকানিজম অফ কিডনি কমে যাবে যদি ক্ষারের পরিমাণ তোমার বেড়ে যায়। সেই জন্য এইসব ক্ষারের পরিমাণ, অ্যাসিডের পরিমাণ যদি যাতে যথেষ্ট পরিমাণে তোমার শরীরে বজায় থাকে, সেই যথেষ্ট পরিমাণে বজায় রাখার গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু কিডনি করে থাকে। কিডনি ফাংশনগুলো আজকে এই পর্যন্ত। তোমরা স্লাইডগুলা আর ভিডিওগুলা রিভিউ করবা, বারবার রিভিউ করার মাধ্যমে আগে বুঝবা যে কি কি মেইন ফাংশন আছে। এই প্রথম একটা দুইটা আর তার আগের স্লাইডে এই 1 2 3 এই মোট পাঁচটা আগে মেইন পয়েন্টগুলো আইডেন্টিফাই করে নিচে তারপর সাব পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবে অবশ্যই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফাংশন। আমরা লেকচারে বলছিলাম যে কিডনির কিছু কিছু মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আছে, যেরকম নেফ্রনের কথা বলছিলাম এবং বলছিলাম যে পরে পড়াবো। এই সেই নেফ্রনের কিডনির মাইক্রোস্কোপিক বিভিন্ন ধরনের এলিমেন্ট। এখন আমরা দেখে নিই যে মাইক্রোস্কোপিক মানে কি। মাইক্রোস্কোপিক মানে হলো যে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। তার মানে আমরা একটা যদি কিডনির কোনো একটা স্লাইডকে নিয়ে সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে ধরি, তাহলে আমরা এই ধরনের এলিমেন্টসগুলো কিন্তু দেখতে পাবো। কর্টেক্স, মেডুলা, এই এলিমেন্টসগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই তখন করতে পারবো। সেই জন্য বলা হয়েছে যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। আমরা কিন্তু শুধু কিডনিকে একটা শিমুলি বিচির মতো একটা পদার্থে কিন্তু দেখতে পাই বা একটা অর্গানে কিন্তু দেখতে পাই, ভিতরে কোনো কিছু কিন্তু আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। সে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই কিন্তু আমাদের মাইক্রোস্কোপের দরকার হবে। তো মাইক্রোস্কোপে যদি আমরা একটা কিডনির কোনো স্লাইডকে রাখি তাহলে কিন্তু আমরা এইসব এলিমেন্টসগুলো দেখতে পাবো। এখন আমরা সবাই স্লাইড দেখে একটা লিস্ট করে ফেলবা এভাবে। নাম্বার 1 যে কি কি পাওয়া যায়, কর্টেক্স, 2 মেডুলা, 3 রেনাল পিরামিড। এভাবে সবাই 1 2 করে যতগুলা স্ট্রাকচার দেখা যাচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এই ছবিতে, সেই ছবিগুলো সবই তোমরা লিস্ট করে তারপরে মুখস্থ করে ফেলবা। এখন আমরা দেখি যে কি কি স্ট্রাকচার কোন পরিমাণে বা কোন ডায়ামিটারে কি কি স্ট্রাকচারগুলো আমাদের কিডনিতে পাওয়া যায়। প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হলো কি আউটার লেয়ারে বা বাইরের দিকে একটা পোরশন, সেটা হলো যে
কর্টেক্স, এই পোর্শনের নাম কর্টেক্স। সবাই অবশ্যই কিন্তু প্রোনাউন্সিয়েশন খুবই সতর্কতাভাবে উচ্চারণ করতে হবে, না হলে ভাইভা পরীক্ষাতে কিন্তু নম্বর পাওয়া যাবে না। ভুলভাল উচ্চারণে কিন্তু কোনো নম্বর পাওয়া যায় না, সেজন্য অবশ্যই সতর্কতার সহিত আমাদের উচ্চারণগুলো করতে হবে। আমি লিখে দিচ্ছি পাশে উচ্চারণ, তোমরা উচ্চারণগুলো দেখে নিয়ে খাতায় অবশ্যই উঠিয়ে ফেলবে। তারপরে পোর্শন, যে পোর্শনটা গোলাপি পোর্শনটা, এই পোর্শনের নাম হচ্ছে মেডুলা। মেডুলা। তারপরে কি আছে, যে এই যে পিরামিডের মতো একটা ত্রিকোণা অংশ, ত্রিকোণা যে একটা অংশ, আমরা পিরামিড কেমন দেখি, এরকম পিরামিড। পিরামিড মানে ত্রিকোণাকার আকৃতি যে কোনো বস্তু, সেগুলো হচ্ছে পিরামিড। তো এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি। আর এটা যেহেতু রেনালের অংশ বা আমাদের কিডনির একটা অংশ, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড। তারপরে দেখি যে ক্যালিক্স। ক্যালিক্স তোমরা ফুলে একটা অংশ শুনে থাকবে যে ক্যালিক্স বা বৃতি, যেটা পূর্ণাঙ্গ ফুলটাকে একটা ধরে রাখে, সেই জায়গার নাম হচ্ছে ক্যালিক্স হয়। এখন দেখি যে একটা বড় ক্যালিক্স আছে আর একটা ছোট ক্যালিক্স আছে। মাইনর ছোট আর মেজর বড়। এই ক্যালিক্সের মধ্যে বড়, এই যে দেখো যে এই যে ক্যালিক্সটা, এই ক্যালিক্সটা পুরো একটা এই যে আমার রেনাল পিরামিডকে ধরে রেখেছে, সেজন্য এর নাম রেনাল ক্যালিক্স বা মাইনর ক্যালিক্স, যেহেতু এটা ছোট। আর যেহেতু এই পোরশনটা এটা এবং এটা এই দুইটাকে ধরে রেখেছে, সেজন্য এটার নাম মেজর ক্যালিক্স বা বড় ক্যালিক্স বা বড় বৃতি। মাইনর ক্যালিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে কেন এটার নাম মেজর এবং মাইনর ক্যালিক্স হলো। ক্যালিক্স মানে বুঝো যে যেহেতু একটা পোরশনকে সে ধারণ করে রেখেছে, সেজন্য এর নাম ক্যালিক্স। আর যেহেতু এটা ছোট, সেজন্য এর নাম মাইনর। আবার যেহেতু মেজরটা বা বড় ক্যালিক্সটা এই দুইটা অংশকে ধরে রেখেছে, সেজন্য এর নাম মেজর ক্যালিক্স। তারপর দেখো যে রেনাল লোব। আমরা সবাই জানি ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের লোব থাকে বা আমাদের শরীরের অন্য অর্গানেও কিন্তু লোব থাকে। লোব বলতে সাধারণত এরকম একটা অর্গানকে, টিস্যু লেয়ারকে বোঝায়। তো এখানেও আছে আমাদের কিডনিতে, এই কিডনি লেয়ারের নাম রেনাল লোব। রেনাল লোব। তারপর আরেকটা কি আছে যে রেনাল কলাম। কলাম মানে আমরা সবাই জানি বার। এই যে কলাম, আমাদের বাড়ি ঘরে বিভিন্ন ধরনের কলাম বসানো হয়, সেই কলাম বা খুঁটি বা খাম্বা, সেই রেনাল কলাম। এই যে লম্বা একটা অংশ রেনাল কলাম। রেনাল কলাম। তারপর কি রেনাল ক্যাপসিউল। আমাদের এই পুরো কিডনিটার এই অংশটা দেখো একটা ক্যাপসুলের মতো কিন্তু দেখা যায়, এই যে ক্যাপসুলের মতো, ক্যাপসুলের এই অংশ দেখা যায় কিন্তু, সেই জন্য এর নাম কি রেনাল ক্যাপসুল। এই অংশটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুলের অংশ। আর কি স্ট্রাকচার আমরা দেখতে পাই, রেনাল সাইনাস। সাইনাস হচ্ছে একটা ডাক্ট বা একটা জায়গা, একটা জায়গা। সাইনাস রেনাল অংশেই না, শুধু আমাদের শরীরে আরো বিভিন্ন ক্যাভিটিতে কিন্তু সাইনাস থাকে। এটা হচ্ছে রেনাল সাইনাস। তারপরে এই রেনাল সাইনাসের সাথে, রেনাল সাইনাসের সাথে যুক্ত যে টিস্যুটা থাকে, এই টিস্যুটা কি টিস্যু? অ্যাডিপোজ টিস্যু, বা যে টিস্যু নিজে নিজে রিকভার করতে পারে। এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, যেটা কি থাকে এই রেনাল সাইনাসের সংস্পর্শে থাকে। একটা কি আছে রেনাল পেলভিস। রেনাল পেলভিসটা কিন্তু আবার কি করে, এই ক্যালিক্সের মতো পুরো রেনাল অংশটাকে কিন্তু ধারণ করে, সেজন্য এর নাম
রেনাল পেলভিস। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা কিন্তু সবই এরকম ধাপে ধাপে কিন্তু এই আমার লেকচারগুলো বা স্লাইডগুলো দেখে দেখে কিন্তু উঠাই নিবে। তারপরে কি আছে এটা উচ্চারণটা লিখে নিই। আমাদের কিডনির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই হাইলাম। এই হাইলাম কিন্তু কিডনি, আমরা যখন স্ট্রাকচার অফ কিডনি বলবে তখন কিন্তু এই হাইলাম অংশটা কোনো ক্রমে কিন্তু বাদ যাওয়া যাবে না। হাইলাম হলো এই যে পোরশনটা, যেটা একটা রিংয়ের মতো, এই রিংয়ের মতো অংশটাকে বলা হচ্ছে হাইলাম। তবে কি রেনাল প্যাপিলা, এই যে প্যাপিলা, এই যে ঝাড়ুর মতো যে অংশগুলো থাকে এই অংশগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা। আর এটা যেটা আমাদের কিডনি থেকে বের হয়ে এসে যে ফ্লুইডগুলো সব এখানে নেফ্রনের দ্বারা কনসেন্ট্রেশন সেটা গ্রো করে সেটা কি করে আসবে, ইউরিন আকারে যখন পাসে আসবে, বেঁধে আসবে, তখন এই যে ইউরেটার দিয়ে বের হয়ে আসবে। কিন্তু এই ইউরেটার আমরা খালি চোখেও কিন্তু দেখতে পাই। মাইক্রোস্কোপিক যে স্ট্রাকচারগুলো লিস্ট আমরা যদি চাই তাহলে কিন্তু এইগুলা দিলেই হবে, আমাদের সেখানে ইউরেটারের দরকার নাই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি কি অর্গান বা কি কি এলিমেন্টস গুলো আমরা মাইক্রোস্কোপের আন্ডারে একটা কিডনির দেখে থাকতে পারি। আর তোমরা সবাই সবগুলা যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে লিস্ট করে পড়াশোনা করবা। আর সবাই এই টপিকের যে বাদবাকি অংশটুকু আছে সেই টপিক কিন্তু সেগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই সবাই ওয়েট করবা। আর কিডনির যে বাকি প্রথম ক্লাসে যে কিডনির অংশগুলো পড়িয়েছিলাম বা কিডনি টপিকের যে অংশগুলো পড়িয়েছিলাম সেগুলো আবার সবাই রিভিউ করবা যাতে করে ভুলে না যাও। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা আর পড়াশোনা করবা বাসায় থেকে। সবাইকে আসসালামু আলাইকুম।